আমি এমনি হাতের কাজে ওই দরজের কাজ বলে ওইটা জানতাম। আর এখন ওই আড়ির কাজ, আড়ি ওই সব টাকা পাথর বসানো, তারপরে ওই রিং বসানো, কাঠদানা বসানো, সব মালের কাজ হয় সুঁয়েতে। ওই কাজ আমার মা শেখাচ্ছে আমাকে। আমার স্কুলের নাম ছিল প্রাইমারি স্কুল, 6 অবধি পড়েছি। আর অন্য স্কুলে পড়তাম মাদ্রাসা। আমার বিয়ে হয়েছিল 14 বছর বয়সে। আর ছেলেটা আমাদের এইখানে আসতো, জরির কাজ করতো, আর এখন ক্যাবেলের কাজ করে। আমার ছেলের বয়স 21, মেয়ের বয়স 14। ওর বাবা মারা গেছে 3 বছর। আর এই আমি লোকের বাড়ি কাজ ফাজ করি, এই সংসার চালাই, স্কুল যাই, এইসব মিটিং হলে মিটিংয়ে যাই, এইসব কাজকর্ম করে টোরে থাকি। लखनऊ के पास एक छोटा सा डिस्ट्रिक्ट है सीतापुर, तो वहाँ के मेरे बाबा थे, तो उनका गवर्नमेंट सर्विस था। तो जब उनका शादी हो गया तो हमको लेके गए हरदोई, तो वहाँ हमारा जन्म हरदोई का है। फिर 1990 में मेरा शादी हुआ, बड़ी बेटी छोटी बेटी, एक बेटा हुआ तो मरा गलो, तारपर स्वामी भागल। लोग सवाल करते हैं कि तुम्हारा आदमी कहाँ गया। ना हम विधवा में है ना सुहागन में है। Jhilmil means twinkling and sparkling. My mother gave me this name. It was meant to be a pet name. And I am the only daughter, only child of my parents. I am the daughter of an IAS officer. And I grew up in Allahabad. After I got married in 1992, from then my husband and I, we lived here and worked here, had our children here in Delhi. I am a yoga teacher and I'm a consultant to 1 or 2 companies. I am trying to do some writing and editing. So I'm doing a bit of this and a bit of that. Just trying to get my life back on track. আমার 3টে ভাই বোনের মধ্যে আমার বাবা মা আমাকেই বেশি ভালোবাসে। আমি তার মানে ছোটো, তো ছোটোবেলায় খেলাধুলা হতো, বন্ধুদের সঙ্গে বেড়ানো হতো, সব কাজ করা হতো। আমি এই কাজ করব, তুই এই কাজ করবি, চল খেলবো, এইখানে স্কুলে এইখানে থাকবো, চল প্রাইভেটে পড়তে যাব, সব একসঙ্গে বন্ধুরা এখানে যাব ওইখানে যাব, খাওয়া দাওয়া করবো ভালো ভালো। আমরা কোনো দিন না ছোটোবেলা থেকে না আমার ভাড়ার ঘরে আমরা থাকতুম। এইটা এখনও নিজের ঘরে গেছে, ভাড়ার ঘরে থাকতুন, কিন্তু আমাদেরও বুঝতে দিত নি আমার বাপ মা যে এই ছেলেদের ঘরে কষ্ট দেবো, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, কোনো দিকে কষ্ট দিত নি। মানে ছোটোবেলা থেকে আবদারে মানুষ হয়েছি আমি। আমার স্বামীর ওইখানে যেই কষ্ট পেয়েছি, ছোটোবেলা থেকে কষ্ট বলে কিছু জানিনি। মানে বাচ্চাবেলা থেকে কোনো কষ্ট বলে বুঝতে পারিনি, আর আমার বাবা মা বুঝতেও দেয়নি। আমার এখন 22 বছর বয়স, আর ছোটো মেয়েটা 2 বছরের হয়নি। আমার বিয়ে হয়েছিল 14 বছর বয়সে। ও দেখে শুনে বিয়ে করেছে, বলে ভালো মেয়ে, দেখতে শুনতে ভালো, খারাপ নেই, পড়াশোনাও জানে, কোরআন শরীফ পড়া জানি, নামাজ পড়াও জানি। আগে মদ পানি খেত নি, হ্যাঁ, ওই ভাইয়েরা লাগাই ভাঙাই করতো,
এই তোর বউকে কেন ওরকম করে পছন্দ করে বিয়ে করেছিস, এই বিহারি মেয়ে, মানে আমার বাপ কলকাতার লোক তো, বলে বিহারি মেয়ে, ওরা ঘর সংসার করবে না ভালো করে, ওরা স্টাইলে থাকে, খাওয়া দাওয়া ওদের আলাদা। আর আমি সত্যি কথা বলতেছি, আমি লাল চা রুটি আমি কোনো সময় খাইনি। তারপরে ওর ভাই ভাই ঝগড়া হয়েছে, সব বলে তুই, ছেলেটাই আমি পছন্দ করে বিয়ে করেছিল, হ্যাঁ, বলে তুই ওকে বিয়ে করেছিস, ওকে নিয়ে তোকে ঘর করতে দেবো নি। বেশি জ্বালা যন্ত্রণা করতো আমার স্বামীর থেকে বেশি করতো আমার জায়েরা। আর আমার বাচ্চাটা হতে দুধ কেনার, টিনের দুধ, ল্যাকটোজেন দুধ কেনার পয়সা দিতে বলেছে। বলে দাদা আমায়, তখন 150 টাকা করে দাম ছিল ল্যাকটোজেন দুধে। বলে দাদা পয়সা দাও না, আমি দুধের পয়সা দিতে হবে। বলে না দুধের পয়সা দেবো নি। কেন দুধ খাওয়াবি? দুধ খাওয়াতে হবে না, বাচ্চাকে দুধ খাওয়াতে হবে না। ভালো লাগতেছে হিনো, মানে মাথায় মারতো, এই সব শরীরে মারতো, হ্যাঁ, মোটা মোটা কাঠ দিয়ে, হুড়কো দিয়ে, হ্যাঁ, যা তা দিয়ে মেরে দিত। আর সবাই মিলে আবার বাঁধবে, বেঁধে বুকের ওপরে উঠে খুব মারবে, জোরে জোরে মারবে, হ্যাঁ, বুকে উঠে। আমাকে এইবারে আবার বিষও খাওয়াতে গেছিলো। আমি যেতে আমার মায়ের ধরতে 1 ঘন্টার জন্য আসবো, তো অমনি আমার এমনি ডাকে, ছবি ভালোবাসে, ডাকে ছবি করে। আমার আব্বা মাও বলে এই হাগে খালামা ছবি আইছে, ঘরে যাবে, ডেকে দাও তো, ঘরে কেউ নেই, জলদি ডেকে দাও। যদি রাত্রিরেও আসবে, রাত্রিরেও নিয়ে চলে যাবে। আমাকে তো ঘর থেকে বের করে দিয়েছে, আর গাড়িতে তুলে দিয়ে বলেছে তুই যেতে পারিস, চলে যা। লিলুয়া স্টেশনের ওইখানে গিয়ে এবার হাতামাতা পাইনি, রাত হয়ে গেছে। আমাকে একটা পুলিশ এসে বলতেছে, বলে কোথায় যাবে মা? বলি আমি বাড়ি যেতে পারিনি, আমার কাছে পয়সা নেই, আর আমি কিছু বলতে পারিনি কথা ভাতা, হ্যাঁ, আমার দিশে দাসা নেই, আমি কোথায় যাব বলুন। আর বলতে দিদি স্যারেরা মিলে ওই লিলুয়া হসপিটালে ভর্তি করে দিতে, আবার ওইখানে ওষুধপালা ভালো করে ঠিক করে দিতনি। 1-2 দিন ছিলাম ওইখানে, ওষুধপালা দিতনি। তারপরে ওইখানে খাওয়া দাওয়াও ভালো নেই। আমরা তো ওইসব ঘাঁটাঘুটি খেতে পারিনি, আমরা একটু মাছ, এই মুরগির মাংস, একটু ভালো মন্দ খাই, হ্যাঁ, আর ওইসব বাজে জিনিস খেতে পারিনি, ঘাঁটাঘুটি, হ্যাঁ, কিরম ভাত ভালো নেই, হ্যাঁ, খারাপ খুঁড়িস খাবার। আর আমি মাথা খারাপ ছিল, আমি ফেলে দিয়েছি। খাবার ফেলে দিতে, এবার ওরা আমাকে বেঁধেছে, বলে তোকে খাবার দেবনি, খেতে দেবনি। তখন আমি কী করেছি, সব গেট লড়িয়ে বলে তুই ক্যারেটে মাস্টার নাকি, বলে তুই গেট ভেঙে দিচ্ছিস, ক্যারেটে মাস্টার নাকি। বলছি আমি এক্ষুনি বাড়ি চলে যাবো, আমাকে বাড়ি রেখে এসো। তারপর ওইখান থেকে পুলিশরা মিলে লুমদিনী হসপিটালে ভর্তি করে দিল। এবার আমি কাঁদছি, সব ডাক্তারবাবুরা এসে আমাকে, সব নার্সেরা এসে সব হাত পায়ে দড়ি বেঁধে, হ্যাঁ, তারপরে ইঞ্জেকশন দিত, ওষুধপালা খাওয়াতো। দিদি দেখারে বললাম যে আমার বাড়ি যাব, অমুক জায়গায় বাড়ি। আর আমার বাবাকে উলবাড়ি আছেন, পুলিশের চিঠি দিয়ে গেল যে গোলাপে অমুক জায়গায় আছে। তারপর আমার বাবা 2-4 দিন পরে গেল। আয়ারা জিজ্ঞেস করলে এটা কে হয়, বলে আমার নিজের বাবা। বলতে আমি আমার বাবার গলায় জড়িয়ে কাঁদছিলাম অনেক, কতদিন পরে। তারপরে দিদিরা সব বলা করা করে দিদিরা ছুটি দিল। এইখানে সব বলে ও কোথা চলে গেছিলো, কেন গেছিলো, কিসের জন্য গেছিলো, কে ওকে রেখে এসেছিল, ও এখান থেকে অত দূরে কী করে গেল, হ্যাঁ, একলা কী করে গেল, কে নিয়ে গেছিলো। আর আমার ওই আমার স্বামীকে বিয়ে করেছে, মানে জোর জবরদস্তি বিয়ে করেছে, বলেছে যে আমার 2টো ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আমাকে বিয়ে করে নিস। বলে না আমি ওকেই করব, হ্যাঁ, বলে ওকেই আমি করব বলে জোর করে বিয়ে করেছে। ওর বাপটা, আমার শ্বশুরটা, মানে বউ মরে গেছে, আবার ফিরে পাল্টা বিয়ে করেছে।
হ্যাঁ, বুড়ো বয়সে বিয়ে করে আবার একটা ছেলে হয়েছে, টুনকি। বাড়িতে রান্না করা হয়, ঘর দর গুছানো হয়, কাপড় কাচা হয়, জরির কাজ করা হয়, বাচ্চাকে সামলানো হয়, মালের কাজ করা হয়, আড়ির কাজ, তারপরে পাথর বসানো হয়, মাল দিয়ে কাজ হয়, সলমা, দপকা, বুইলেন, রেশম। মানে আমরা ওস্তাগারদের নিয়ে আসি, ওস্তাগাররা মার্কেটে নিয়ে যায় বিক্রি করে। আমাকে এমনি আমার মা 50, 100, 200 যখন যেরকম দরকার হয়, আমার কোনো জিনিস সামান কেনার দরকার। কালকে বাবার সঙ্গে কলকাতায় এসলাম, ইন্টালি মার্কেট থেকে সব কিনে নিয়ে এসছি। এই হাত ঈদের জন্য কি ব্যবস্থা হচ্ছে? এই তো আমার চুড়িদার কেনা হয়েছে, তারপরে চুড়ি কেনা হয়েছে, কানের কেনা হয়েছে, মুখে মাখার কেনা হয়েছে। এখন মেহেদির বাকি আছে, জুতো বাকি আছে। আমার 6, 7 অবধি পড়াশোনা করলাম করতে। তারপরে আমাকে বলছে এবার বিয়ে দেখাশোনা করছে, এবার বিয়ে ঠিক হয়ে গেছে, এবার বিয়ে হবে। আমি তো বিয়ে করতে চাইছি না, সে মারধর করে আমাকে বিয়ে দিল জোর করে। ওর হাতটা এখানে না এই রঙের সরু ছিল, এইখান থেকে না এইটুখানি সরু ছিল, এইখানটা কোনো জোর নেই। হাতে কামাশালে কাজ করতো, কোনো রকমের কাজ করতো। ওই মনে সন্দেহ, খালি মনে সন্দেহ করতো। এই নিয়ে কুটকুট করে ঝড়া লাগে, দেওয়ার কিছু কিছু কাজ করবে ফেলে দেবে, এই সব রাগ, মাথা চন্ডালের মতন রাগ। আনন্দ করব, ফুর্তি করব, খাবো, ঘুরবো, বেড়াবো, সবার সঙ্গে কথা বলবো, ওসব নাই। ও হ্যাঁ কথা কবে, ওই কাটারি মাটি দিয়ে গেল, ওই কথা কইল, আর বিড়ি আচ্ছা। খুব মারতো, আমার মা বাটাং দিয়ে মেরেছিল কোমরেতে। সেই মঠে উৎসব হচ্ছে তখন মেরেছিল। ওই জন্যে রাগে মাথায় সব কিছু উল্টো পাল্টা করে ভেঙে চুরমার করে ফেলেছিলাম। কিন্তু ও মা ডাক্তারখানায় নিয়ে গিয়ে ভালো করে দিয়ে তা আমার স্বামী নিতেও চায় না। সে মারধর খুব দিয়েছিল। তার জন্য আমি কাশ্মীর পাইলে গেলাম। কাশ্মীরে গিয়ে 5-6 মাস ছিলাম। 5-6 মাস মেয়েটাকে আবার রাস্তায় সাইডে দিয়েছিলাম, চলে যাই বলে আবার পাইলে আবার ভুল করে আবার ঘরে রাস্তায় এসে মেয়েটাকে আবার নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আবার বলছি ঘরে যাই, আমাদের ঘর আছে, দৌড় আছে, সব আছে, তোর বাবা কী করছে না করছে দেখে এসেছি। তখন রাগে মাথা চলে এসেছি বলে ঘরে এসেছি। সে বলে থাকতে দেবে না, বলে চুপ করে শুয়েই আছি দৌড়েতে, ঘর ঢুকতে দেয়নি। দৌড়েতে থলে পেতে চুপ করে শুয়ে আছি। শুয়ে থেকে ভোর হয়েছে, পাইলে গেছি। তারপরে কোনার হাসপাতালে ওখানে বসেছিলাম, পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। তারপরে ভালো হয়ে দেখলাম আমার ন্যাড়া করে দিল। সে শুক্লার দিকে বললাম আমার ন্যাড়া করে দিচ্ছে, কারণ এটা এমন হয়েছে যে ন্যাড়া করে দিচ্ছে, ছামাতা করে দিয়েছে। সবাইকে আমরা কজন বন্ধু ছিলাম সে কজন ওই রকমটা করে দিয়েছে। একটা দিন কর্মকার দিদিমণিরা আমি একটা কী কথা বলেছিল বলে আমাকে বাঁধতে হয়েছিল, বেঁধেও ছিল। সেই তারপর থেকে আমাকে আর বাঁধেনি। 2 বছর না 1 বছর ছিলাম ওই আড়ে।
বাবা মারা গেছে 3 বছর। তারপর থেকে আমি স্কুলে কাজকর্ম করি, স্কুলে যাই, কাজ করি, লোকের বাড়িতে কাজ করি, ঘরের সংসারে কাজ করি, এই উঠোন ঘর তো সব পরিষ্কার সবই করি। আমরা আদা রসুন পেঁয়াজ ভালো করে মন্দ করে ভালো করে কষে ভালো করে রান্না করে খাইয়ে দিয়েছি। ছেলেরা পাত পেতে চেতে খেয়ে নেয়। বাচ্চারা তো খুব ভালো, মনি করে ভাদা সে লাইন দেবে, সে একদম ভর্তি হয়ে যাবে, ঠেলাঠেলি হুড়মি খেয়ে পড়ে। আগে ভালো আমরা একটু চেকে দেখি, তো দেখে খেয়ে দেখি ওই নুন ঝাল হলো কি, বাচ্চারা ঝাল খেতে পারবে না কি করবে না, আমি বলতে খেয়ে আমরা একটু করে চেকে দেখে নিলে পরে বেশ ভালো লাগে, আনন্দ। বাচ্চারা খাচ্ছে, এই হইয়েলা করছে, এইটাই মানুষের আনন্দ। যেমন আমাদের ত্বক, এই ত্বকে আমরা যদি আমরা চিমটি কাটি কিংবা যদি আমরা একটা চুপ করাই, আমরা রান্না করে দিতে পারলে আমাদের পয়সাটা আসে। এই তো 800 টাকা মাত্র, আর খাওয়া ওই তো কুলোয় না, এই তো ধার দেনা 1000 টাকার মতন দেনা হয়ে গেল। এই ছেলে এইখানে কাজে যাচ্ছে, ওখানে মাসির বাড়ি হপ্তাখান থাকছে, এখানে 2 দিন থাকছে, এরকম করে কাজ করছে। 1 বছরের মতন কাজ শিখে তারপর হচ্ছে ওর ভবিষ্যতে ও দোকান করে কাজ করছে। আমার মেয়ের বয়স 14। ও বলেছে আমি এখন পড়বো, আমি যতদূর লেখাপড়া করতে পারি সে ততদূর লেখাপড়া কর, আমি হয়তো এখন নাই বা হোক নাই যাই হোক, এখন যতদিন লেখাপড়া করতে পারিস ততদিন কর। আর সবাই বলছে 10 ক্লাস পড়বে তারপর দেখাশোনা করে বেঁধে, আমি যে না, ও যতদূর পড়তে চায় ও পড়বে, তারপর ও ভবিষ্যতে ও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে পড়বে। ওই আমার মেয়ে বলছে মা আমার জামা দিতে হবে না, তুমি কারেন্ট আগে নাও। তাহলে পুজো একটা জামা পরলে হবে, তো পরতেই তো হবে একটা পুজো, জুতো জামা সব কিনে দিতে হবে। ওই প্রত্যেক বছরই যা করে দিই, ও যেহেতু ওই বছর দিতে পারবে না বলেছে, আর কি করব। আমার আর একটা মেয়ে, আমার তো 5টা না 10টা না কেউ, আমার একটাই মেয়ে। আমার একটু ভালো দেখে, আমার মতন যেন না হয়, আমার একটু ভালো দেখে দেবো, আমি এইটাই চাই। আমার এখন কিছু স্বাদ বলতে কি, এই ঘরটা দরটা করবো, একটু রান্নাঘর হবে, একটা কল হবে, আর একটা পায়খানা বাথরুম হবে, এই ঘেরাঘেরি করে নেবো, ব্যাস। অনেক কষ্ট করেছি, আর কষ্ট করবো না। এবার স্কুলে চাকরিটা পেয়ে গেছি, আর 2টো হাতে পয়সা পাচ্ছি, লোকের বাড়ি কাজ করছি, ব্যাস। সংসারটা স্কুলে কিছু পাই, ওর বাড়ি কিছু পাই, দিয়ে যা করে চলে।
सन 82 में उनका डिवोर्स हो गया। हम एक ही माँ से 5 बहन पैदा हुए। पापा के मन से मम्मी उतर गई, उन्होंने उनको डिवोर्स दे दिया, दूसरी शादी कर ली। मम्मी 20 साल के बाद हमसे मिली थी। छोटी बहन मेरी गोद में ही थी, मम्मी के तो लेके चली गई थी। 20 साल बाद छोटी बहन को देखा। एक ही बार फिर लास्ट में एक ही बार मुलाकात हुई, उसके बाद में उसकी मर्डर हो गया। फिर नहीं देख पाए। दर्दनाक मौत हुई, चाकू से मारा था घर के सर्वेंट को। उनको डेड बॉडी भी नहीं देख पाए। हम मरने के बाद हम गए, खबर लगी तो। हम नानी को तो अपने 7-8 साल की उम्र में देखे, उसके बाद तो मिले नहीं। मेरे बाबा ने मिलने नहीं दिया। उसके बाद में फिर मेरा हस्बैंड लापता हो गया, और फिर मेरा बेटा भी मर चुका था। बेटा मरने के बाद हस्बैंड लापता हो गया। 2 छोटे छोटे बच्चों को लेकर हम दर बदर ठोकर खाते रहे। कोई सहारा नहीं था मेरे पास। पापा बनारस से लखनऊ चले गए थे, कहाँ गए हमको पता ही नहीं था कि पापा से कुछ सहारा मिलता। एक एक पैसे के लिए बर्बादी हो गई, तबाही आ गई थी। घर में सूखी रोटी भी नहीं थी। तो पागल नहीं होगा आदमी तो क्या होगा। जमाना इतना ख़राब, बुरी निगाह है लोगों की। हम बचते 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 मेरा दिमाग फेल हो गया। हम क्या करें। एक साल तो कांदते कांदते कटे गलो। तो सोचा कि बहन के पास जाएं, कुछ मदद मिले पैसे की। तो धोखे से हम कलकत्ता की ट्रेन में उठ गया। और जब कलकत्ता गया तो वो खाने का भाषा हमको समझ में नहीं आया। वहाँ का जो बोली हम नहीं समझ पाए, और हमारा बोली वो समझ नहीं पाए। तो हम सिर्फ रो रहे थे। तो उन लोगों ने पूछा कि तुम कहाँ से आए। तो हमने कहा हम बनारस से आए हैं, हमारा स्वामी पालिए गलो। तो 2-3 दिन थाने में हमको रखा, और कहीं नहीं हमको हॉस्पिटल में एडमिट कर दिया। हमको नारी निकेतन ले गए थे दिखाने के लिए, वो भी हमको नहीं रखा होम। तो लास्ट में हम रोते बहुत थे। वहाँ थाने में भी हंगामा हमने किया कि हमको घर जाने दीजिए, हमारा बच्चा है 2, हमारा आदमी भाग गया। तो उन लोगों को समझ में नहीं आया। हमको लास्ट में हॉस्पिटल ले गया, हमको वहाँ डाल दिया। हॉस्पिटल गए तो वहाँ हम चित्कार करने लगे, हमको निकालो वहाँ से निकाला। फिर हमको इंजेक्शन दे दिया, हमको होश ही नहीं क्या हुआ। अपना बाड़ी कोথায়? ओ वेरी गुड। लुम्बिनी मेंटल हॉस्पिटल में तो हर पेशेंट के अंदर हमने देखा छटपट छटपट कोर छिलो कि बाहर जाए, बाड़ी जाए। जैसा तो माहौल वहाँ था ही। हर समय जो छोटी नर्स थी डंडा लेके घूमती रहती थी। हर पेशेंट भय पाए कि मारे न जाएं, बांधे न जाएं। और दवा खाना हर पेशेंट नहीं चाहता रहा वहाँ। दवा लोग एक बोझ है, एक बहुत तकलीफ से लोग खाते रहे वहाँ। রূপসী পরিষ্কার থাকে টয়লেট? না 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 বাথরুম পরিষ্কার থাকে না, একদম বিচাস থাকে। কেউ হেগে দেয়, কেউ পিচ্ছাপ করে জল দেয় না, জল দেয় না। আচ্ছা ঢাকা যায় না, ঢাকা যায় না। পায়খানা এত গু পুরো। वो तो अंजलि के लोग शुक्लती वगैरह आती थी, थोड़ा अच्छा लगता था वहाँ। हफ्ते में 3-4 बार। जब वो चली जाती थी तो फिर उदास लगता था। जनवरी में भर्ती हुआ था, और 2 साल के बाद जनवरी में ही छुट्टी हुआ मेरा। 19 जनवरी को वहाँ से रिहा हुए। ना আমার মা ভালো ছিল না বাবা ভালো ছিল। अपने स्वार्थ के लिए हम लोग को बर्बादी कर दी। ऐसे माँ बाप से क्या फ़ायदा। लेकिन टंगे हुए हैं, माला चढ़ा दिए। उनको देखते हैं तो गुस्सा भी आता है, लेकिन कुछ सोचते हैं माँ बाप है कि अब तो दुनिया से चले गए, इतनी लीला रचा के चले गए। लेकिन कभी भी हम देखो किसी से शादी वादी नहीं किए, बच्चों को मुँह देख के इनके साथ चले आए। अगर किसी और के साथ चले गए होते तो बच्चों की तबाही हो जाती। कौन मेरे बच्चों को स्वीकार करता।
कैसे शादी अच्छा होता? দুটো বোন রেনু অ্যান্ড সীমা, দুটো ভাই সঙ্গে বিয়ে হচ্ছিল, তো বোন আমার ডিভোর্স দেখে চলে গেল। তারপরে আমি जो मेंटल हो गए तो कलकत्ता का जो अंजलि के लोग थे उन लोगों ने बोला कि इन्हीं के साथ तुम्हें थको कोथा जावे। एक तरह से भासुर भी अच्छे, एक तरह से बहनोई भी अच्छे, तब वही स्वीकार के लिए सुख दुख के साथ ही मेरा सब कुछ यही है। इन्हीं के साथ ज़िंदगी इतना दिन से बिता रहे हैं, आगे भी बीत जाएगी। एक 1000 टाका हमें माँ से पाई, 2-3 हज़ार ये भी पाए, भाड़ा दे मकान का और रहना ठंडा का जुगाड़ खाना पीने का, ऐसे चल रहा है। अब हम तो चाहते हैं कि हमारा एक छोटा सा घर अपना हो जाए और एक अच्छी सी नौकरी हो जाए, नहीं हमारे तो इन्हीं की हो जाए, हम घर में रहें इन्हीं की नौकरी हो जाए तो हमको सहारा हो जाए। एक बार आदमी मर जाता है तो ये लोग कहते चलो छो मर गया, है ही नहीं। अब उनके ना जीने की खबर है ना मरने की खबर है, ना कुछ पुलिस कर पा रही। इतना पैसा हमने बर्बाद किया, फ़ोटो दिए हैं, एप्लीकेशन दिए, एसएसपी डीएम को, मुख्यमंत्री तक हम गए थे, कुछ नहीं। मुख्यमंत्री तक हम गए रहे, वहाँ के पीए जो थे मुख्यमंत्री के, उन्होंने कहा कि अगर सबूत मिल जाता है तुमको 5 लाख रुपया मुआवजा मिलेगा। सिटी मजिस्ट्रेट यहाँ के लिख के दरख्वास्त वहाँ जब देगा एप्लीकेशन तभी ना मिलेगा, इतना आसान तो है नहीं। टेंशन दूर करने के लिए, अपना दिमागी दूर करने के लिए अगर हमको कोई सहारा देता, थोड़ा सा संगीत सिखा देता तो गा के भी पैसा इकट्ठा कर सकते थे। हम गाना वाना गा लेते, भजन वजन, तो हमको कुछ पैसे की आमदनी हो जाती, लेकिन भगवान जाने ऊपर वाला माँ काली। हमको एक ही जॉब पसंद है, मेंटल हॉस्पिटल का जो छोटी नर्स का जॉब नहीं होता है, बस डंडे लेके घूमते रहो, पागलों को देखते रहो, वो अच्छा लगता है। अगर एक बार कोई पागल हो जाता है या कोई मेंटल पेशेंट बन जाता है तो कितना अच्छा काम करे, कितना दिमाग वाला काम करे, लेकिन उसको मेंटल ही लोग समझते हैं, कहीं गड़बड़ तो नहीं है, उसके पास लोग भरोसा नहीं करते। ये हमने देखा है, किसी भी पेशेंट वो ठीक हो गया हो, उससे आप पूछेंगे तो वो यही कहेगा। हर कोई अपने बच्चे सोचते हैं, हमारे बच्चे खुद हमको पागल बोले, हमें बच्चे हम पे बिलीव नहीं करते। हमको गुस्सा आता है और दुख आता है तो हम किसी पे प्रकट नहीं करते, हम अकेले में रो लेते हैं, किसी के सामने नहीं रोते, हम अकेले में रोते हैं, खूब रोते हैं, आँख लाल कर लेते हैं। We spent my childhood moving around a lot because my father is in the IAS, he's retired now. So every 2-3 years we moved, changing schools. I was always surrounded by books. I loved books and nature.
That's it. I did my class 10 from Lucknow, Loreto. Class 12 was Afghanistan, so that was quite interesting, learning to speak Persian, which I still speak to the day. Delhi is a very hostile city. I have lived here for 20 plus years now at a stretch. I also went to college here, Delhi University, Hindu college. I did maths honors, so I'm supposed to be very brilliant. But class 11 was here in DPS, which is one of the better known schools, Delhi Public Schools. Again, I was doing engineering drawing. So all these very scientific things I did all my life. After I got married in 1992, from then my husband and I, we lived here and worked here, had our children here in Delhi. I think it started after the birth of my third son, Ethan. And till then, we were both working and raising the kids, and maybe there were always hints of it, but it had never really come to the fore as much. But 2001 was our business. We had a successful management consultancy. It kind of wound down with 9/11. There was a global recession, training and development, one of the first things to go. And I think my husband would take out his frustration on me. And I was exhausted. I had 3 children. One was 5, one was 3, one was a baby. I had all the housework, all the work with the children. Sex was the last thing on my mind. But, and especially when you have to start performing like a chore, like it's just one more thing to be done, it was a difficult time from when the baby was maybe 6-7 months. And that was the first time I went to my parents also, and I said, look, I'm being sexually abused. I was bleeding from everywhere conceivable. I was vomiting. I was just, my whole body was revolting. And I am the only daughter, only child of my parents, and I hoped for support, but unfortunately I got none. My husband had dengue at the time, so he was hospitalized at Max. And I think I was having a panic attack that, my husband will die and I'll have these 4 children. I didn't have a career at that time. Money always seemed to be a problem, and I just visualized myself and the 4 children on the streets. And I think I had a sort of a meltdown. At that time, my husband was being shifted to Apollo Hospital. And suddenly, I was kind of throwing a tantrum in the hospital. They'd give me the medical papers and show me what you did, what you didn't do, so that, in case there was a problem, I could have taken them to court or something. This is what I naively believed. And at that time, then policemen suddenly materialized, and I was taken kicking and dragging, being punched, being kicked by the women constables with their big heavy police boots. It was quite difficult. I was put in the back of those white gypsies. Leela! Hello, Princess Leela. Oh, my Leela baby. But the team of doctors was already there waiting for me, and the first room I was taken to, there was a cage in the corner, like a cage in which they would maybe lock up people, and my gaze kept going to that cage. They made me lie down on a bed, and they said, we have been told you have bipolar disorder. I said, no, it's never been diagnosed. I'm not on any medication. They said, well, we are going to start your medication. And I said, but let me make a phone call. Can I call up my family, my father, my husband? No. And they just came and injected me. It's kind of a sedative. I was knocked out for a whole week. For a whole week, I had no awareness of what was done to me. So they put that injection in me, and everything started to just become hazy. They put me in a wheelchair, and I remember vaguely being taken through corridors, lifted up through steps.
And then I was put in this room and I just went to sleep. When I woke up, I kept asking them, I said, am I a widow? Because the last thing I remember was my husband being taken to Apollo. No one said anything. There was still no family members around. I would just look at this place. It was like a prison. I had these two women guarding me constantly. I couldn't go to the toilet alone. I couldn't go anywhere alone. I thought, will I spend my entire life now just in this place? Because I had no idea. There was no contact with my family. And one day I just sat down near the phone. I remember there was a nursing station. There was a phone. And I said, you know, I need to call up my family. And they said, no, phone is busy, this, that. I said, it's fine, I'll just sit down here on the floor, I'll wait. Whenever the phone is free, I'll call up. They brought 5 or 6 orderlies and nurses, and they just dragged me like a sack of potatoes. They just dragged me on the floor, dumped me on the bed, they sedated me again, and that was it. So after that time, I just said, no point trying and ask for anything, because this is the only thing they do. And every evening I remember this doctor who was looking after me, Dr. Jitendra Nagpal, who was a very strange doctor as far as I see. He would come and ask me every evening, 8 o'clock, do you feel guilty yet? I would say no, because I had no idea what I'm supposed to feel guilty for. But places like Vimhans, as I met other inmates and all, are often treated as places to punish people so that they will change their behaviors. Or there was a woman who was having an affair with someone and she had been put here. And people are just put there that, do you feel guilty? And then you go back and mend your ways or something. I would always say, no, I have nothing, I've done nothing wrong, I have nothing to feel guilty about. But after the 40th odd day, I'm like, yes, I feel guilty. I was there for 46 days. So I'm like, yes, I'm very guilty, let me go home. So because you want to do anything to get out of there, but they injected me, they medicated me, I put on 7 kilos in 46 days. I became very quiet, withdrawn, very vegetative. No spark left in me, no spunk left in me. After about 2.5 weeks, my family did start coming. Sometimes my husband would come, sometimes he would bring my children. He brought photos of the kids to keep in my room. Sometimes my parents would come. But it was very strange. It was the first time I had been labelled, put in a facility, and for me life was never the same. And then on the 10th of April last year, I was again incarcerated for the last time at Ibhas for a week. That was a horrific experience with being in a general ward with very violent inmates, drug abusers and people who had committed violent crimes. I was put into that kind of a ward with them. Same kind of a thing, medicated. But once the mental health activists and once, because I used to be very active on Facebook. So suddenly when it all stopped on the 10th of April and a few people knew this was going to happen or there was a possibility, there was a lot of people looking for me. And so then two newspapers came in there, Mint and Indian Express. They interviewed me there. There were people from JNU and all. So I think the hospital realized that I'm too much trouble and they said that you can go. There was also these cases coming up. So there was some big cases of mine coming up. So that was it. After that, my lawyers just said, live by yourself. He'll kill you if you keep going back to that house. Jilmil Brockridge Saxena, as the full name is with the marriage and the maiden name, was brought to us by the parents and the local police with lifetime history and record of past treatment, as well as evidence other than treatment records for what we would call as bipolar disorder. When she was brought, she was obviously in an agitated state because the family was persuading her to come to the hospital.
And in the 5 days, totality of 5 days that she was in the hospital, we found in that period no psychopathology, no evidence of mental health disorder or symptoms or sign cross-sectionally. That being the case, although like in all such cases, and in this case particularly, I have no hesitation in saying, there was in all those 5 days a number of pressures from all possible angles for us to do or not do XYZ thing, treatment or keep her or not keep her, and so on. My colleagues and I actually took a position, as we conveyed to the family also, is that here is a 44-year-old lady who might have a lifetime diagnosis of bipolar disorder. In the 5 days of assessment in the hospital, we find nothing wrong with her in that period. We have no business to keep her here. With my husband, there was always sexual violence for years, from 2001 onwards. And because of which then I started developing a sleep issue, and I would wake up at 2 o'clock or 3 o'clock, and then perhaps because of the sleep issue, then people started saying, oh, maybe she has bipolar disorder. And for a long time I believed it, because when enough people keep saying you have bipolar, and this was my family, no psychiatrist at that time, or no one had said, but if people keep saying, then you kind of believe. And I think in 2006 or 7, I came in India Today Woman, it was one of the cover stories, and they talked about 3 women survivors, and I was one of them. And I said, yes, I have bipolar disorder, and I totally spoke about it and what happened and all of that. But today I'm not so sure that I have any such thing. Maybe at that time it was the marital stress, the sexual violence. I live just like anyone else. I eat, I sleep, I live, I laugh. But once you get that label, and especially from a psychiatric hospital, and especially if you've been locked up, even though you're locked up without an examination, even though you're just locked up because your father or husband wants you locked up, then that label and that stigma stays with you for life. And you're always judged with that, as if you're being looked at through those glasses. Like if I was singing just because I'm happy, maybe they'll say, oh, maybe she's in mania, she's too happy. Or, if I'm just taking a nap, she must be in depression. And anyone can sing and anyone can take a nap, but because you're always judged under that so-called bipolar lens, and of course stigmatized, then you are just judged forever and ever. My husband and children are now somewhere near Detroit in the USA. They have moved to where his parents are, and my children are going to school there. They were taken in August last year without court permission. The divorce case and various cases are still pending. I get no alimony, I get nothing. And it's almost as if the 20 years of marriage weren't there, because when I just lie in my bed at night, all I have are the fading memories, the fading photographs, and that's it. And I think my husband would take out his frustration on me. 2 छोटे-छोटे बच्चों को लेके हम दर-बदर ठोकर खाते रहे। ঘুম মারতো আমার মা বাটাং দিয়ে মেরেছিল কোমরেতে। আর সবাই মিলে আবার বাঁধবে, বেঁধে বুকের উপরে উঠে খুব মারবে। And I was exhausted. আমাকে এইবারে আবার বিষও খাওয়াতে গেছিল। तो पागल नहीं होगा आदमी तो क्या होगा? I was taken to Wimhans by 10 policemen and women, kicking and punching, and taken over there. तो 2-3 दिन थाने में हमको रखा और कहीं नहीं हमको हॉस्पिटल में एडमिट कर दिया। তারপরে কোনার হাসপাতালে ওখানে বসেছিলাম, পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। जेल सा तो माहौल वहाँ था ही। There was a cage in the corner, like a cage in which they would maybe lock up people, and my gaze kept going to that cage.
একটা দিন কর্মকার দিদিমণিরা আমি একটা কি কথা বলেছিল বলে আমাকে বাঁধতে হয়েছিল। আমাকে সব নার্সেরা এসে সব হাত পায়ে দড়ি বেঁধে, হ্যাঁ, তারপরে ইঞ্জেকশন দিত। They brought 5 or 6 orderlies and nurses and they just dragged me like a sack of potatoes. They just dragged me on the floor. अगर एक बार कोई पागल हो जाता है या कोई मेंटल पेशेंट बन जाता है तो कितना अच्छा काम करे, कितना दिमाग वाला काम करे, लेकिन उसको मेंटल ही लोग समझते हैं, कहीं गड़बड़ तो नहीं है। उसके पास लोग भरोसा नहीं करते, ये हमने देखा है। किसी भी पेशेंट वो ठीक हो गया हो, उससे आप पूछेंगे तो वो यही कहेगा। Even though you are locked up without an examination, even though you are just locked up because your father or husband wants you locked up, then that label and that stigma stays with you for life. এইখানে সব বলে ও কোথা চলে গেছিল, কেন গেছিল, কিসের জন্য গেছিল, কে ওকে রেখে এসেছিল। When I just lie in my bed at night, all I have are the fading memories, the fading photographs, and that's it. हम अकेले में रो लेते हैं। আমার মেয়ে বড় হচ্ছে, ছেলে বড় হচ্ছে, এই স্কুলে একটা চাকরি পেয়েছি, এই দুটো পয়সা নিজের হাতে পাচ্ছি, খাচ্ছি, এটা মনে জোরে আছি। I get no alimony, I get nothing. हमारे बच्चे ही हम पे बिलीव नहीं करते। এই সংসারটা পুরো আমার ওপর ভার, জামা কাপড়, এই লোকজন আসা যাওয়া সব কিছু আমার ওপর। Today I am ostracized by my entire family, my parents, all my cousins, all the friends from the past. I have access to nothing. আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি বলি আমি নিজে রোজগার করব, নিজে রোজগার করে দুটো পয়সা রাখবো, দুটো পয়সা খাবো, দুটো পয়সা রাখবো, নিজের বুড়োবেলার ভবিষ্যৎ করতে হবে। And I'm just grateful to be able to create and live and love and laugh, and that's, yeah, laugh, love, live, sing. I like to sing, so